সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানিশ স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আজকের বিষয় নদী দখল ও দূষণ, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন স্থপতি মোবাশ্বের হোসেন, সাবেক সভাপতি বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট। মাঝখানে আছেন কমোডোর এম মোজাম্মেল হক, চেয়ারম্যান বিআইডব্লিউটিএ, এবং ওই প্রান্তে আছেন খান মোহাম্মদ বিলাল, প্রধান নির্বাহী কর্মকর্তা, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখে নিই এখনকার প্রধান শিরোনামগুলো। ব্রাহ্মণবাড়িয়ায় হিন্দু পাড়ায় আবারও হামলায় আতঙ্কে স্থানীয়রা, সারা দেশে প্রতিবাদ, বিচার বিভাগীয় তদন্ত দাবি বিএনপির, সরকার কঠোর অবস্থানে বলছে আওয়ামী লীগ। সমাবেশের অনুমতি না দেয়া সরকারের অগণতান্ত্রিক আচরণ, মন্তব্য ফখরুলের। সরকার নয়, অনুমতি দেয়নি ডিএমপি, পাল্টা জবাব হানিফের। পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফর্মের দাম নিয়ে নৈরাজ্য, ভোগান্তি অভিভাবকদের, সমস্যা সমাধানের শতভাগ নিশ্চয়তা দিতে পারছে না বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। স্বাধীনতা বিরোধী পূর্ব পাকিস্তানের সাবেক গভর্নর মোনায়েম খানের দখলে থাকা 10 কাঠা জমি মুক্ত করতে আজও অভিযান, লাগবে আরও কয়েকদিন। এবং দোদুল্যমান রাজ্যগুলোয় সংখ্যাগরিষ্ঠতা পেতে জোর প্রচারণায় হিলারি ট্রাম্প, দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। মোবাশ্বের ভাই, বারবার সরকার প্ল্যান নেয়, পরিকল্পনা নেয়, ঢাকার চারপাশে যে নদীগুলো আছে সেগুলোকে দখল মুক্ত করবে, দূষণ মুক্ত করবে। এটা নিয়ে প্রজেক্ট চলছে 2010 সাল থেকে। দেখা গেল যে প্রজেক্টের 10% মানিও টাকাও খরচ করানি। এর মধ্যে আবার এটাকে এক্সটেন্ড করে 1125 কোটি টাকার মতো মনে করে দেওয়া হয়েছে। বারবার এই উদ্যোগ সরকার নিচ্ছে, কিন্তু যারা কার্যকরী ভূমিকা রাখবে তারা ভূমিকা নিতে পারছে না। দেখেন, প্রথমেই যে কথাটি বলতে হবে, এই ভূমিকাগুলি কেন নেওয়া সম্ভব হচ্ছে না, বা কেউ ইচ্ছাকৃতভাবে নেওয়ার চেষ্টা করলেও, মানে নিজের জীবন বাজি রেখেও যদি চেষ্টা করে, কিন্তু সামগ্রিকভাবে যদি এই কাজের সাথে সম্পৃক্ত সবগুলি প্রতিষ্ঠানকে না করা যায়, তাহলে দুরবস্থা থাকবেই। এবং এটার মূলে যদি আমরা যাই, কেন আমরা পারছি না? আমাদের সরকারের সমস্ত অবস্থান থেকে বলা হচ্ছে এই জিনিসগুলির সমাধান করা, বিশেষ করে নদী নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী এর মধ্যে কয়েকবার এই কথা বলেছেন। আমরা বাপা থেকে চেষ্টা করছি। আমি এই এতদিনে আমার ফিলিংটা হচ্ছে, এই আইনের শাসন একটি দেশে যদি আপনি প্রতিষ্ঠা না করতে পারেন, তাহলে এই দুরবস্থাগুলি কোনো না কোনোভাবে থাকবেই। আইনের শাসন মানে দীর্ঘসূত্রিতাও একটি বড় ব্যাপার। যেরকম আমি প্রায় একটি কথা বলি, যে দেশের প্রধানমন্ত্রীর জীবনের উপরে হুমকি দেওয়া হলো, তার আশেপাশের লোকজন নিহত হলো, সেই বিচার এই সিটিং প্রাইম মিনিস্টারের আমলেও 11 বছরে আপনি শেষ করতে পারলেন না। তাহলে আমার পরিবারের কোনো দুর্ঘটনা ঘটলে আমি কি বিচারকের কাছে যাব, না নিজেই বিচার শেষ করব? এইটার উত্তর আমাকে কে দেবে? মানুষ বিচারের প্রতি অনীহা এই জায়গাতেই। জীবদ্দশাতে আমি বিচার দেখব কিনা। আর বিচারের সাথে সাথে কিন্তু আরো অনেকগুলি প্রবলেম। আপনি বিচারের জন্য কার কাছে যাবেন? পৃথিবীতে বোধহয় বাংলাদেশ একমাত্র দেশ, আপনি জিডি করতে গেলে প্রায় আপনাদের টেলিভিশন জিডি গ্রহণ করা হয় নাই। আরে অনলাইনে জিডি চালু করে দিলে হলো। আই হ্যাভ দ্য রাইট। আমি যদি প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টের বিরুদ্ধে জিডি করতে চাই, সেই জিডিও গ্রহণ করতে হবে। আমি ভুল করে থাকলে আমাকে জেলখানায় নাও, ফাঁসি দাও, কিন্তু আমাকে করতে দেওয়া হবে না এই দেশের নাগরিক হিসাবে। এটা আমি কোনোভাবে মেনে নিতে পারি না। আমি এই কথাগুলি এই জন্যই বললাম, এইটার পরিপ্রেক্ষিতেই আমরা এত প্রচেষ্টা চালানোর পরেও আপনার পিলার এক জায়গায় লাগানো হচ্ছে, দেখা গেল পিলার কমপ্লিটলি আমাদের ডিসি সাহেবরা উল্টা জায়গায় লাগিয়েছেন। কিভাবে? কারণ এখানে বিলিয়নস অফ ডলার ইনভলভ। আপনি যদি নদীর অবস্থানটাকে 6 হাত সরিয়ে দিতে পারেন, আর 50 মাইল ধরে যদি 6 হাত কাম 50, কি পরিমাণ জায়গায় আপনি চিন্তা করেন। এই লোভ লালসা থেকে আমরা কাউকে বের করে আনতে পারতেছি না। এবং এইখানে সবচেয়ে বড় অবদান রাখতে পারে আমাদের বিচার বিভাগ, আমাদের পুলিশ ডিপার্টমেন্ট। আমরা এই দুটাকে কি সত্যিকার অর্থেই এই সহযোগী হিসাবে সর্বক্ষেত্রে পাচ্ছি? সহযোগী, সৎ অসতের কথা আমি বলছি না, সহযোগী হিসেবে পাওয়া, অর্থাৎ প্রয়োজনীয় সময় পাওয়া, বিচার চাওয়ার অল্প সময়ের মধ্যে বিচার শেষ করা। প্রধান বিচারপতি প্রতিনিয়ত বলতেছে এত হাজার, এত লক্ষ বিচার জমে আছে। এই জমে থাকা কারণ, আমি যদি আপনার নদী দখল করতে চাই,
এই যে আমরা তখন আলাপ করছিলাম, আমার একটি স্টে অর্ডারের ব্যবস্থা করতে হবে। কোনো না কোনো কোর্টে যে স্টে অর্ডার করালে ওনারা যাবেন, তারপরে যে আমি কাগজটি দেখাবো যে এটা স্টে হয়ে গেছে। এগুলির একটা সিদ্ধান্তে আসতে হবে যে এর বাইরে এই জিনিস করা যাবে না। প্রয়োজনে নতুন আইন, নদী উদ্ধার করার জন্য নতুন আইন প্রণয়ন করে ক্ষমতায়ন করতে হবে, সিটি কর্পোরেশনকে ক্ষমতায়ন করতে হবে। ওনারা নদী সংক্রান্ত যে কাজগুলি করছেন, নদীর দেখভাল করছেন, এনাদেরকে ক্ষমতা দিলে যে কাজ করতে পারে সেগুলো কিন্তু আমরা সদরঘাটে দেখেছি। কিন্তু সেই তথ্যগুলো যদি আপনি পর্যালোচনা করেন, সেখানে কি পরিমাণ বাধা হয়েছে, কি কি ঘটনা ঘটেছে, সেগুলো মিডিয়াতে আমরা দেখেছি। আমরা এই অবস্থা থেকে বের হয়ে আসতে চাইলে একটি হচ্ছে নদীর কিন্তু দুটি ঘটনা, একটি হচ্ছে নদীর দখল, নদীর সঠিক অবস্থান স্বীকৃত হওয়া, আরেকটি হচ্ছে যে অপূর্ব নদী দখল টকল সব আমরা মুক্ত করলাম আর নদীকে সারা বাংলাদেশের ড্রেনে পরিণত করলাম। আমি কি সেই নদী চাই? আমি তো সেই নদী চাই না। অর্থাৎ প্যারালালি আমাকে দুটি কাজ করতে হবে, একটি দখল মুক্ত, একই সাথে একই আইনের সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকতে হবে। নদীকে যারা দূষণ করবে তাদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে তাহলে আমি হবে। বলি বিআইডব্লিউটিএ কি করছে, মানে তাদের এখতিয়ারটা কতটুকু নদীর ক্ষেত্রে এবং নদীর আশেপাশের ইয়াতে? ওকে, ধন্যবাদ জানাই প্রথমে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রথমে যেটা বলতে চাই, সমগ্র বাংলাদেশে আপনি দেখেন 4 শতাধিক নদী, কম বেশি হতে পারে, এটা 700 ছিল আমি শুনেছি, একটা কোনো একটা বাংলা পিডিয়াতে আমি দেখেছি, বাট 400 নদী প্লাস মাইনাস এখন বর্তমানে আমাদের মজুদ আছে। কিন্তু প্রথমত আমাদের হয়ে গেছে কি, মানে নদীগুলোকে সিএস এবং আরএস অনুযায়ী যে প্রথম দিকে সীমানা চিহ্নিত করতে হবে, শুধুমাত্র ঢাকার 4টি নদী না, সবগুলো নদী, সারা বাংলাদেশে। এখন আমাদের তো নদী রক্ষা কমিশন গঠিত হয়েছে, নদী রক্ষা কমিশন একটা শক্ত একটা অবস্থানে আছে, টাস্ক ফোর্স আছে, জাতীয় টাস্ক ফোর্সে মাননীয় নৌপরিবহন মন্ত্রী এটার আহ্বায়ক এবং আরো কয়েকজন 5-4জন মন্ত্রী আছেন। সুতরাং এই দুটো অর্গানাইজেশনের আলোকে এখন আমরা কিন্তু অর্গানাইজেশনালি অনেক স্ট্রং একটা অবস্থানে আছি। কিন্তু দুঃখজনক হলো এখন পর্যন্ত আমরা ওই অর্থে বাংলাদেশের 400+ রিভারের কিন্তু ডিমার্কেট করতে পারি নাই। এটা মূল সমস্যা। বাংলাদেশের মাটি এবং পানি সমস্ত কিছুর অধিকার হচ্ছে ভূমি মন্ত্রণালয়, এটা হচ্ছে আর ভূমি মন্ত্রণালয় এবং আমাদের ডিসি এবং স্থানীয় প্রশাসন মিলে যে কাজটা করা উচিত, আমি মনে করি যে ইমিডিয়েটলি একটা প্রক্রিয়া গিয়ে সমস্ত নদীকে আগে আইডেন্টিফাই করা। এখন তো আমাদের যে টেকনোলজি হ্যাজ বিকাম ভেরি স্ট্রং, আমাদের যে জরিপ বিভাগ বা আমাদের যে ডিজিটাইজড হয়ে গেছে সবকিছু, সুতরাং এটা কোনো বিষয় না। এবং সিএস এবং আরএস অনুযায়ী এটা ম্যাপটাকে প্রথমত নির্ধারণ করে ফেললে যেটা হবে, আমি জানবো যে নদীর সীমানাটা কোথায় বা কোথায় ছিল। নদী তো পরিবর্তনশীল, প্রতি বছর নদী কোনো না কোনো গতিপথ পরিবর্তন হচ্ছে, কিন্তু এটা বা সিকোস্থির পস্থির একটা বিষয় থাকে। সুতরাং নদীর যে আইন বা আমাদের যে জলাধার আইন 2000, তার আলোকেই আমাদের নদী চিহ্নিত করতে পারলে কাজটা অনেক সহজ হয়ে যায়। তারপরে সেকেন্ড স্তরে যেটা হচ্ছে, এই চিহ্নিত স্থানটা কে এটাকে প্রোটেক্ট করবে। এখন সবগুলি নদী বাংলাদেশের 400+ রিভারের দায়িত্ব কিন্তু নৌ পরিবহন মন্ত্রণালয়ের না, বা বিআইডব্লিউটি এর আমি যে সংস্থা আছে তার না। এগুলো বিভিন্ন মন্ত্রণালয় বা সংস্থা এখানে কাজ করছে। বিআইডব্লিউটি যেটা করে সেটা হচ্ছে বাংলাদেশের 25টা বা 24টা নদী বন্দর, ঘোষিত নদী বন্দরের যে ডিমার্কেশন আছে অক্ষাংশ দ্রাঘিমাংশ দিয়ে, সেগুলো আমাদের দায়িত্ব, মানে উই আর কনজারভেটর। আর অবশিষ্ট যে জায়গাগুলো আদার দ্যান 25 রিভার্স অফ পোর্টস, সেগুলো হচ্ছে আমাদের ডিসি মহোদয়রা এগুলো নিয়ন্ত্রণ করবেন বা দেখবেন। অতএব এখানে কিন্তু একটা সমন্বয়ের বিষয় রয়েছে এবং তার সঙ্গে পানি সম্পদ মন্ত্রণালয় জড়িত। এখন আপনি আসেন ঢাকার চতুর্দিকে অবস্থাটা কি। আমি যদি কনসাইজ করে ঢাকার চতুর্দিকে 4টা নদীকে আমি আজকে আলোচনায় আনতে চাই, তাহলে বুড়িগঙ্গা, তুরাগ, বালু এবং শীতলক্ষা, এই যে 110 কিলোমিটার এই রিভারের পরিধি, মানে দুই পারে 220 কিলোমিটার, এটা নিয়ে কি হয়েছে? 2009 সালে একটা রিট হলো হাইকোর্ট থেকে, আপনি জানেন 3503, এবং এই আলোকে বলে দেওয়া হলো যে এটা সিএসআরএস অনুযায়ী জরিপ করে এটাকে প্রোটেক্ট করা হোক। তারপর একটা জরিপ হয়েছে, কিন্তু দুঃখজনক হলো জরিপটা হলো কখন? এটা হলো শুকনো মৌসুমে, হওয়া উচিত ছিল বর্ষা মৌসুমে, যেটা আইন। এবং বর্ষা মৌসুমে পানিটা যেখানে যায় সেটা হচ্ছে নদীর সীমানা, এবং ওখান থেকে 50 মিটার পিছনে হচ্ছে নদীর তীরভূমি, অর্থাৎ 150 ফিট। কিন্তু এটা কিন্তু আমি গিয়ে দেখলাম ঢাকার চতুর্দিকে এটা হয়নি। এবং এই যে 9100 পিলার, ফাঁকটা আপনি যেটা বললেন অলরেডি কিন্তু এখানে মূল সমস্যা আমাদের আসতে হবে। এবং এখানেই হলো এই যে 9000 পিলার স্থাপিত হয়েছে, এখানে অধিকাংশ পিলার নিয়ে বিআইডব্লিউটি আপত্তি করেছে, আমি আপত্তি করেছি, আপনারাও করেছেন, পরিবেশবিদরা আপত্তি করেছে, এবং অনেক জায়গায় পিলার কিন্তু অনুপস্থিত, মানে স্থাপনই করা হয় নাই।
এখন এগুলোকে নিয়ে আমরা বলেছি, আমাদের টাস্ক ফোর্সে বলেছি, আমাদের বিভিন্ন ফোরামে, নদী রেখা কমিশনকে আমি একটা ফোরামে বলেছি যে কাম ব্যাক টু দ্য অরিজিন, এবং এটাকে আগে নির্ধারণ করেন ওয়ার ইজ দি রিভার, ওয়ার ওয়াজ দি রিভার, ওয়ার ইজ দি রিভার ব্যাংক সাপোজ টু বি। এটা করার পরে তাহলে এখন যদি আগে ভুল হয়ে থাকে হয়েছে, আমরা এটাকে শুধরাবো। এবং এটা না হওয়া পর্যন্ত আনফর্চুনেটলি কাজটা এখন পর্যন্ত সম্পন্ন হয়নি। এটা শুরু হয়েছে, প্রক্রিয়াটা শুরু হয়েছে, এবং চারটা ডিসি, যেটা আপনার নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, ঢাকা এবং গাজীপুর, এই 4 জন ডিসিকে দায়িত্ব দেওয়া হয়েছে ভূমি মন্ত্রণালয়ের অধীনে। একটা কমিটি করে দেওয়া হয়েছে টু রিভাইজ দি রিভার ব্যাংকস। এবং এখানে হাইকোর্টের যে বিষয়টা ছিল, এবং এটা জরিপ করার পরে 2009 সালের পরে কিন্তু এই জরিপ ডকুমেন্টটাকে হাইকোর্টে সাবমিট করে ভেটেড করা হয়েছে। আমি ধরে নিচ্ছি জরিপ যদি ঠিকও থাকে, তাহলে পিলার সীমানাটা ঠিক হয়নি, পিলার সীমানাটা কিন্তু ঠিক হয়নি। এটাকে তার অরিজিন জায়গায় যেতে হবে, এবং এটা করার জন্য যে মন্ত্রণালয়গুলো জড়িত, বিআরডব্লিউটি ইজ অলসো পার্ট, কিন্তু অনেকগুলো মন্ত্রণালয় এখানে রয়েছে। ভূমি মন্ত্রণালয় একটা লিডিং পার্টনার হিসেবে কাজ করবে। ওইটা করে দিলে পরে আমাদের কাজটা তখন সহজ হয়ে যায়। এখন আসেন, আমি যদি এক্সিস্টিং পিলারগুলোকে সঠিক ধরে নিই, কারণ অনেকগুলো পিলার কিন্তু অনেকভাবে বাণিজ্য হয়েছে, এগুলো কিন্তু রাতারাতি শিফট হয়েছে, এবং এটা আমরা দেখেছি যে আসলে যেখানে থাকা উচিত সেখানে নাই। তারপরে কিন্তু আমরা আমাদের এগুলো উদ্ধার কার্য পরিচালনার জন্য যথেষ্ট ড্রাইভ আমরা নিয়েছি। এখন এখানে আমরা পরিকল্পনা যেটা নিয়েছি সেটা হলো 20 কিলোমিটার একটা ওয়াকওয়ে প্রকল্পের আন্ডারে, খুব স্বল্প একটা প্রকল্প। বিআরডব্লিউটি এটাকে অনেক জায়গায় রিভার ব্যাংক প্রোটেক্ট করে দিয়েছি আমরা, সেখানে কিন্তু আর এনক্রোচমেন্ট হচ্ছে না। এবং ওটার আলোকে আমরা আরো 50 কিলোমিটার এবছরই একটা ডিপিপি সাবমিট করা হয়েছে, যেটা অনুমোদন হয়ে গেলে আমরা আশা করছি যে ঝুঁকিপ্রবণ এলাকাগুলো এই 4 নদীর, সেগুলোকে আমরা গার্ড করতে পারবো, একদম সিল করে দিতে পারবো উইথ রেলিং, ব্যাংক প্রোটেকশন, ইকো পার্ক এটসেট্রা। তো এগুলি করার জন্য আমাদের যেটা যেতে হচ্ছে, আবার সেই আমার আগের কথা যেটা বললাম যে কোথায় আমি আমার এই ডেমার্কেশন শুরু করব, নদীর ব্যাংকটাকে, সেটাকে নির্ধারণ, সেটাকে নিশ্চিত করেই আমরা এবার করতে চাই, যেন আমাদের এই ভুলটার পুনরাবৃত্তি না হয়। পরবর্তীতে আমি আরো বিস্তারিত বলতে পারি। সিটি কর্পোরেশন কি করছে? সিটি কর্পোরেশন তো দাঁড়াই আছে ওই নদীর পাশে। হ্যাঁ, সিটি কর্পোরেশন তো নাগরিকদের যে সুবিধাগুলেন সেটার কথাই বেশি চিন্তা করে, এবং নাগরিক সেবার কথা। তো সেই হিসাবে আমরা ঢাকা শহরে যেটি দেখি যে এর চারিদিকে 4টি নদী। তো মূলত আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আছে বুড়িগঙ্গা, এবং এখন আমাদের শীতলক্ষ্যার কিছু পার্ট অ্যাড হচ্ছে। তো বুড়িগঙ্গা নিয়ে হচ্ছে আমাদের চিন্তা, এবং সেই বুড়িগঙ্গাকে সুরক্ষা করার জন্য যে 2টা বিষয় গুরুত্বপূর্ণ, একটা হলো দূষণ রোধ করা, আর একটা হচ্ছে দখল রোধ করা। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো এখন দূষণ কে করছে সেটা একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা ইতিমধ্যে আলোচনা হয়েছে যে ওয়াসার লাইন রয়েছে, সয়েরেজ লাইন রয়েছে, সলিড ওয়েস্ট, তারপরে যত কেমিক্যালস, যত ফ্যাক্টরি, টেক্সটাইল বলেন, কেমিক্যালস বলেন, ফার্টিলাইজার বলেন, যত রকমের ইয়ে আছে, হাজারিবাগের যে চামড়ার ইয়ে আছে, সবকিছুই এসে পড়ছে বুড়িগঙ্গা, সবাইকে নিয়ে চলাফেরা করছে। তো সেটা নিয়ে আমাদের চিন্তা রয়েছে, এবং আমরা ইতিমধ্যে আমাদের যে ফায়ারের ডিজি সাহেব আছে তাদের নিয়ে আমরা একটা কমিটি করেছি যে আমরা কেমিক্যাল ফ্যাক্টরিগুলোকে কিভাবে নিতে পারি। আর আপনি জানেন যে শিল্প মন্ত্রণালয় ইতিমধ্যে কাজ করেছে হাজারিবাগের যে আমাদের লেদার ইন্ডাস্ট্রি, চেষ্টা করছে, এখন নিতে পারছে না, সব যায়নি। তো এগুলান গেলে কিছুটা হয়তো রক্ষা পাবে। কিন্তু তাহলে এই সুয়েরেজের কি হবে? এখন সুয়েরেজের বিষয়টাও ওয়াসা চিন্তা করছে, এবং তারাও চিন্তা করছে না, তাদেরও প্রকল্প আছে, এই ধরনের প্রকল্প। তো আমরা সিটি কর্পোরেশন থেকে যেটি চাচ্ছি যে জনগণের জন্য একটা উন্মুক্ত স্থান, তাদের পাবলিক প্লেস, তাদের চলাফেরার একটা বিষয়, যে যে জায়গায় গিয়ে তারা একটা প্রশান্তি পাবে, একটা শ্বাস ফেলতে পারবে। এবং নদীর সামনে গেলে তো শ্বাস নিবে কি করে? ওখানে গেলে তো দুর্গন্ধ আসবে না। পৃথিবীর সব দেশে সব নদীর ব্যাংকগুলো হচ্ছে টুরিস্ট প্লেস। জি, কিন্তু আমাদের এখানে নদীর পাশে যদি যায় সেরকম একটা প্রক্রিয়ার মধ্যে আমরা আছি। ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তায় আমরা ঢাকা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্রজেক্ট নামে একটা প্রজেক্ট, যেটা বুড়িগঙ্গা নদীর উপরে বাবুবাজার ব্রিজ থেকে টার্মিনাল পর্যন্ত, সদরঘাট টার্মিনাল পর্যন্ত 1 কিলোমিটারের থেকে সামান্য বেশি, একটা পাইলট প্রকল্প, যেটা ওয়ার্ল্ড ব্যাংক তাদের ডিজাইনের কাজ চলতেছে। তো সেখানে এর মধ্যে অন্তত এই দখল রোধ করা, এবং সেখানে একটা পাবলিক প্লেস সৃষ্টি করা, বিভিন্ন রিক্রিয়েশন ফ্যাসিলিটিগুলো বৃদ্ধি করা। যেমন আমাদের আহসান মঞ্জিল আছে, ওর জায়গাটা অনেক সুন্দর। কিন্তু বিলাল ভাই, আপনি বলি এই শ্যামবাজার এইসব ক্রস করে আপনি এই যে আপনি বললেন যে এই ওই জায়গা থেকে এই 1 মাইলের মতন টার্মিনাল পর্যন্ত যে একটু জায়গা, মানে এখানে যে সবজির বাজার, মাছের বাজার, আর এই যে আছে এদের এই
ফলের না, এটা আমাদের সার্ভে চলছে মূলত, জি। যেটি কমোডর সাহেব বলছিলেন। আসলে এটা তো বিআইডব্লিউটি এরই জায়গা, যদিও ভূমি মন্ত্রণালয় বা সরকারের পক্ষে জেলা প্রশাসক দেখেন একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমাদের দেশে সমস্ত ডিপার্টমেন্ট আছে, তাদের কিন্তু নিজস্ব জায়গা রয়েছে, সবারই দেখভাল করার কথা। জেলা প্রশাসক হচ্ছে যে কাগজ কলমে তিনি দেখেন, কিন্তু আমার জমি আমাকে রক্ষা করতে হবে। যে সব জায়গায় আমার জমি রয়েছে সেগুলোকে কেউ এটা বেদখল করছে কিনা, কনস্ট্রাকশন করছে কিনা, এটা কিন্তু দায়িত্ব রয়েছে স্ব বিভাগের, কিন্তু সেই কাজটি আমরা যথাযথভাবে করি না। এই কারণেই কিন্তু ইভিকশন হচ্ছে, আবার দখল হয়ে যাচ্ছে, এবং এর সঙ্গে বিভিন্ন স্টেক হোল্ডার জড়িত আছে, বিভিন্ন সুবিধাভোগী জড়িত আছে, তারা এইগুলোকে দখল করে ফেলছে, যে কারণে আমরা ওই জায়গাটাকে দখলমুক্ত রাখতে পারছি না এবং এটাকে সাস্টেনেবল করতে পারছি না। তো আমরা সিটি কর্পোরেশন থেকে চাচ্ছি যে অন্তত পক্ষে এই নদীর যে অংশটা রয়েছে বুড়িগঙ্গা, একটা ঐতিহ্য ঢাকা শহরের, যাকে যেই বুড়িগঙ্গাকে কেন্দ্র করেই কিন্তু ঢাকার যে উন্নয়ন এবং ঐতিহ্য গড়ে উঠেছে, তো ঢাকা গড়ে উঠেছে বুড়িগঙ্গাকে কেন্দ্র করে, সেইটুকুর অন্তত পক্ষে আমরা কিভাবে ডেভেলপ করতে পারি সেটাই আমাদের চিন্তা এবং আমাদের ডিজাইনের কাজ চলছে। আমরা আশা করছি যে আগামী বছরের প্রথম দিকেই হয়তো আমরা এই কাজটি শুরু করতে পারবো, যেটি ওয়ার্ল্ড ব্যাংক সহায়তা করবে, এবং এটা পাইলট আকারে আমাদের বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ড আছে একটা, সেই ফান্ডটি আমরা আনার চেষ্টা করছি, যে এইটুকুন অন্তত আমরা করলাম। এরপরে শ্যামবাজার পর্যন্ত, প্লাস আবার ওই পারে রয়েছে কেরানীগঞ্জ, ওখানে কিন্তু শিপ নির্মাণের অনেক কারখানা রয়েছে আপনি জানেন। তো সুতরাং ওখানে অ্যাড্রেস করতে হবে। এক পাড় আমরা হয়তো দখল মুক্ত করলাম, দূষণ মুক্ত করলাম, কিন্তু আর এক পাড় যদি সেম অবস্থা থাকে তাহলে হবে না। সেজন্য ওই পাড়টাও আমাদেরকে চিন্তা করতে হবে যে কেরানীগঞ্জ সাইড আমরা কিভাবে ডেভেলপ করতে পারি। তো সিটি কর্পোরেশন থেকে আমাদের এই প্রচেষ্টা রয়েছে, আমরা আশা করি অল্প দিনের মধ্যে নাগরিকদের একটা সুবিধা আমরা সৃষ্টি করতে পারি। নাগরিক সুবিধা দিতে চাচ্ছেন, কিন্তু উনি কোন ঠাসা। হ্যাঁ, ঠিক একইভাবে উনি বিআইডব্লিউটি এর চেয়ারম্যানও কিন্তু বললেন যে আমি খুঁটিটা কোথায়, মানে কোন জায়গা থেকে আমি ওয়াকওয়ে বানাবো, যে একটা পিলার দিব, যে এটা বন্ধ করব, সেটাই আমি খুঁজে পাচ্ছি না। তো এরকম অবস্থাতে মনে করেন যে এত প্রজেক্ট, এত কিছু, সবকিছু হচ্ছে, সেই জায়গায় আপনি কি মনে করেন যে শুধুমাত্র ওনারা খালি চাইলে এটা সম্ভব না? আপনার খুব মজার জিনিস, যেটা আপনার এখানে বহুবার বলছি, পৃথিবীতে ঢাকা শহর একটি শহর, একমাত্র শহর, এটার পজিটিভ দিক পরে বলি, আগে নেগেটিভটা বলে নেই, যেখানে রাষ্ট্রপতি বসবাস করেন, প্রধানমন্ত্রী বসবাস করেন, আপনার প্রধান বিচারপতি বসবাস করেন, আর প্রত্যেকটি প্রতিষ্ঠানের প্রধান বসবাস করেন। সেই ঢাকা শহরের মালিক কতজন, পিতা কতজন? 54টা প্রতিষ্ঠান, 7টা মন্ত্রণালয়, প্রত্যেক মন্ত্রণালয়ের কাগজের শেষ পাতায় লেখা আছে যেখানে যাই থাকুক না কেন তোমারটাই প্রধান। অর্থাৎ এভরিবডি, এই যে ওনারা দুইজন ওয়াকওয়ে নিয়ে কথা বললাম, আমি তো একটু এবিট ওয়ারিড যে একজনেরটা কি আরেকজনেরটার উপরে চলে আসলো কিনা, ওনারা এটাকে সমন্বিতভাবে করতে পারবেন কিনা, বা এটা নিয়ে আবার আরেক ঝামেলা আমরা পড়বো কিনা। এই সমন্বিত কাজ করার একটা বিরাট প্রবলেম আমরা দেখতে পাচ্ছি। আমরা কিন্তু ইতিমধ্যে জুন মাসে একটা সভা করেছি, মাননীয় মেয়র মহোদয় করেছেন, সেখানে কমোডর সাহেব উপস্থিত ছিলেন। আমি ওইটাতে আসতেছিলাম যে আমরা সবাই প্রতিনিয়ত বলছি যে নগর সরকার অনেক পরে করা লাগবে, কিন্তু ওখানে পৌঁছানোর জন্য সমন্বিত পরিকল্পনা করার জন্য আমাদের দুই মেয়রকে আমরা যদি উপরে স্থান দেই, তারা এই মিটিংগুলি যদি করতে পারেন এবং সমন্বিতভাবে কাজ করতে পারেন, তাহলে বহু কাজ কিন্তু সহজ হয়ে যাবে। এই যে একজন ভাঙবেন আরেকজন করবেন, এই দুরবস্থাতে কিন্তু বের হয়ে আসা সম্ভব। তো আমি মনে করি আরেকটি জিনিস, যেটা আমি ওনাদের দুজনের সাথেই আলাপ করে, বিশেষ করে ওনার সাথে এবং ওনার ইয়েতে আমি একটি কথা বারবার বলতেছি, আজকে ওনার সাথে আলাপ করে বুঝলাম যে বিচারেরও একটা ক্ষমতা এইসব প্রতিষ্ঠানের থাকা দরকার। দেখেন, নগরের মেয়রের হাতে কোনো পুলিশ নাই, পৃথিবীর কোথাও এরকম ঘটনা আছে আমার জানা নাই। আচ্ছা, আমাকে একটা জিনিস বলেন যে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ রাখা সম্ভব, রেলওয়ে পুলিশ রাখা সম্ভব, এমনি সাধারণ পুলিশ আছে, তাহলে সিটি কর্পোরেশন পুলিশ কেন নাই আমাকে বোঝাইতে পারেন? এবং না থাকার পরিণতি কি? ওনারা সিটি কর্পোরেশনে সিগন্যাল লাইট লাগিয়েছেন, পুলিশ বলছে আমরা এটা ব্যবহার করব না। ওনারা কিছু করতে পারছেন? আজ কত বছর কিছুই করতে পারেন নাই, কোটি কোটি টাকা ব্যয় হয়েছে, সিটি কর্পোরেশন কিছুই করতে পারেন নাই। এই যে
প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি যে শহরে বসবাস করে সেই শহরের যদি এই দুরবস্থা হয়, আমি একজন সাধারণ নাগরিক হিসাবে সারা বাংলাদেশ সম্পর্কে আমি ভীত সন্ত্রস্ত হয়ে যাই। এখন আসেন ঢাকা শহরের সম্ভাবনার দিকটা। অফুরন্ত সম্ভাবনা রয়ে গেছে ঢাকা শহরে। পৃথিবীতে একটি শহর আপনি আমাকে দেখাতে পারবেন না যে শহরের চারপাশ দিয়ে 4টি নদী আছে, এবং এই 4টি নদী হচ্ছে সুইট ওয়াটার, বেসিক্যালি সুইট ওয়াটার। পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে বলা হয় শুধুমাত্র সুইট ওয়াটারের মালিকানা নিয়ে হবে। বাংলাদেশ পৃথিবীতে মানে তৃতীয় স্থান অধিকার করে আছে পার ক্যাপিটা সুইট ওয়াটার নিয়ে। আমাদেরকে সৃষ্টিকর্তা এই সুইট ওয়াটার এই নদীগুলি দিয়েছে, আমরা এগুলিকে পলিউট করছি। আর কোরআন শরীফের পাতা উল্টালেই খোদা তাআলা বারবার বলতেছে যে তোমার এই ভালো কাজ করলে পারে তাকে বেহেশতে দেওয়া হবে, ওই যে যার নিচে দিয়ে নহর প্রবাহিত হয়েছে। মানে আপনি বেহেশত নাও চিনতে পারেন, নাও বুঝতে পারেন, সেই জন্য আল্লাহ তাআলা আপনাকে বোঝানোর জন্য বলছে ওই যে যার নিচে দিয়ে নদী প্রবাহিত হয়েছে সেটাই বেহেশত। তাহলে তো ঢাকাকে আমরা চাইলেই বেহেশতে পরিণত করতে পারি, এবং পরিণত চাইলে যে করা যায় তার একটা বড় প্রমাণ হচ্ছে হাতির ঝিল। সেটাকেও আমরা রক্ষা করতে পারছি না। হাতির ঝিলে পলিউশনের কারণে এত সুন্দর জায়গা, এখন নাকের রুমাল দিয়ে হাতির ঝিলে ঘুরতে হয়। তাহলে প্রবলেমটা কোন জায়গায়? প্রবলেম মেইনলি হচ্ছে কোঅর্ডিনেশন। এবং এনাদের সাথে কথা বললে যে জিনিসগুলি জানা যায়, যে তথ্যগুলি ওনারা পাবলিকলি বলতে পারে না, যেগুলো আমরা বুঝি। আমাদের এই পুলিশ ডিপার্টমেন্ট, বিচার ডিপার্টমেন্ট, এনাদেরকে নিয়ে আমাদের বিরাট প্রবলেম আছে। এই প্রবলেম থেকে যতদিন আমরা বের হতে না পারবো, এবং বের হওয়ার সহজ রাস্তা হচ্ছে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নিতে হবে, এবং আইনের শাসন প্রায়ই বলা হয় ওই ক্ষেত্রে আইন মানতে হবে। আমার কাছে অদ্ভুত লাগে যেরকম পুলিশ ডিপার্টমেন্ট বলে ভিআইপি রোডে আইন ভঙ্গ করলে কঠোর শাস্তি দেওয়া হবে। আমি তখন বলছিলাম যে আপনারা উল্টাটা বলেন না, ভিআইপি রোড ছাড়া কোনো জায়গায় আপনাদের আইন মানার দরকার নাই। আসল কথা তো তাই। ট্রাফিক সপ্তাহ মানে কি? এক সপ্তাহ আপনি ভদ্রলোক, তারপরে আপনি চোর বদমাশ যা খুশি তাই হবে। এইভাবে চলতে পারে না। আইনের শাসন হলো 365 দিন, প্রতি মুহূর্তে আইন আপনাকে রক্ষা করতে হবে। আপনি আমার দেখার সৌভাগ্য হচ্ছে সিঙ্গাপুর 73-74 সনে গেছি, সেখানে প্রতিটি ট্যাক্সি ড্রাইভার আইন ভঙ্গ করত লুকায়ে, খালি পুলিশের ভয় দেখালে তারা আবার সব মেনে নিত। এমনকি একটি শহর কি পর্যায়ে নোংরা ছিল আপনি চিন্তা করতে পারবেন না, যে সেই আমলে লিফটগুলিতে এখনো লেখা আছে দিস লিফট ইজ ইকুইপড উইথ ইউরিন ডিটেক্টর। অর্থাৎ ওই দেশের এখন যারা সভ্য তারা পুরুষ, মহিলা, শিশুরা নিয়মিত লিফটের ভিতরে পায়খানা পেশাব করতো, যে কারণে সরকার বাধ্য হয়ে লাগিয়েছে, এবং সেগুলি এখনো বর্তমান। তারা যদি সভ্য হতে পারে, আমাদের বাংলাদেশের কোন লোক লিফটে এই ধরনের ঘটনা ঘটেছে আমার বিশ্বাস না। আমরা অনেক সভ্য, কিন্তু আমরা আইনের প্রয়োগ দেখি না বলে আইন মানি না। আমি আরেকটি তথ্য দিলে বুঝবেন যে আমরা কত ভালোভাবে আইন মানতে চাই। আমাদের লক্ষ লক্ষ নাগরিক দেশের বাইরে কাজ করে, ঢাকা শহরে তারা চলাফেরা করে না। কই তারা রাস্তায় ট্রাফিক আইন ভঙ্গ করে জেল কাটতে চায়? আমার তো এরকম তথ্য আমি একটাও পাই না। তাহলে সেই লোকগুলি ঢাকায় ট্রাফিক আইন মানে না কেন? যে লোক মিডল ইস্টে গাড়ি চালাচ্ছে সে ঢাকায় এসে ট্রাফিক আইন ভঙ্গ করতেছে গাড়ি চালানোর সময়। কারণ আমার মন্ত্রী বলেন মন্ত্রীদেরকে উল্টা দিকে চালানোর দিতেই হবে। এই অবস্থা থেকে আমাদের টেলিফোন আছে। মোর্শেদ ভাই, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে খসরু বলছি কাউকালী পিরোজপুর থেকে। জি, যে আমার মোবাশ্বের স্যারের কাছে প্রশ্ন, স্যার আপনি কি মনে করেন যে নদী দখলকারীরা এতই শক্তিশালী যে সরকার কাদের সাথে পারছে না? আর দ্বিতীয় প্রশ্ন হলো যে এই নদী দখলকারীকে উচ্ছেদ করার বা তাদেরকে আইনের আওতায় আনার দায়িত্ব কার? নৌ পরিবহন মন্ত্রণালয়, না পানি সম্পদ মন্ত্রণালয়, না পানি উন্নয়নের বোর্ডে? সেক্ষেত্রে আমি বলতে চাই পরিবেশ দূষণ এবং দখল একজনই কিন্তু চলছে। মন্ত্রী মহোদয় বারবার নির্দেশ দেওয়া সত্ত্বেও কেন যাচ্ছে না? একজন মন্ত্রী তাকে 3 বার অনুরোধ করছেন। আর দ্বিতীয় কথা হলো বুড়িগঙ্গা তলদেশের পলিথিন সরানোর কথা কই হাজার হাজার কোটি টাকা সরকার বরাদ্দ করলো, সেই পলিথিন সরানোর কাজ কিন্তু মাঝপথে থমকে গেল। বুড়িগঙ্গা দখল থেকে শুরু করে আমার উপজেলা থেকে গ্রামগঞ্জের খালগুলো পর্যন্ত দখল হচ্ছে। এখানে কি রাজনৈতিক প্রভাব কাজ করছে বলে কি আপনি মনে করেন? আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, অবশ্যই আমি এই কথা মনে করি, এবং আমি বহুবার একটি কথা বলেছি যে প্রয়োজনে, আমি আবারও বলছি, প্রয়োজনে বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিচার যদি স্থগিত করা লাগে
স্থগিত করে এই নদী যারা দূষণ করে তাদের বিচার করা দরকার সেম কোর্টে, এবং বিচার করে তাদের ফাঁসির ব্যবস্থা করা দরকার। এই নদীগুলি যারা দূষণ করছে তারা আমাদের পরবর্তী প্রজন্ম হাজার বছরের জন্য তাদের জীবন ধ্বংস করে দিয়ে যাচ্ছে। যুদ্ধপরিতে তো এক সময় ধ্বংস করেছিল। আমরা এই কাজটি যদি করতে চাই তাহলে আইনের শাসন আমাকে কঠোরভাবে প্রয়োগ করতে হবে। আইনের শাসন কঠোরভাবে প্রয়োগ অর্থাৎ সবার জন্য আইন সমান হতে হবে, সর্বদলীয়ভাবে। আমার সন্তান অন্যায় করবে আর আমি কাজের বুয়ার ছেলেকে জেলখানায় পাঠাবো, তাহলে এই অবস্থা থেকে আমরা কখনোই বের হতে পারবো না। কারণ আপনি আপনি বলবেন যে এখন উনি যে কথাগুলো বললেন, টোটাল অবস্থাটা যেটা হয়েছে, যে চেষ্টা করা হচ্ছে, সরকার চেষ্টা করছে, তারপরে আপনি বলছেন যে আপনি করছেন কিন্তু আপনারও সীমাবদ্ধতা থেকে। না, আমি বলি, আমি একটু আরেকটু ব্যাক করি। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যেটা আমাদের গোড়ায় সমস্যা, সেটা হচ্ছে এভরিথিং ইজ ঢাকা সেন্ট্রিক। আমাদের সব কিছু ঢাকাতে। আপনি দেখেন প্যারালালি খুলনাতে কিন্তু সেইভাবে কলকারখানা, বিশেষ করে গার্মেন্টস অথবা আমাদের রেডিমেড গার্মেন্টস RMG, যেটা আমাদের ফরেন কারেন্সির হাইয়েস্ট আর্নিং সেক্টর, এটা কিন্তু তেমন ভাবে গড়ে ওঠেনি। চিটংয়ে আছে, কিন্তু আর কটা বিভাগ আমরা দেখতে পাই। সুতরাং এগুলো যদি আমরা ডিসেন্ট্রালাইজ করতে পারতাম তাহলে ঢাকার উপরে কিন্তু আজকে এই চাপটা পড়তো না, আমি মনে করি। সুতরাং ওইদিকে আমাদের যাওয়া উচিত। আমাদের স্পেশাল ইকোনমিক জোন গুলি করে এগুলোকে গ্র্যাজুয়ালি আগামী শর্ট টার্ম, লং টার্ম, মিড টার্ম এরকম একটা পরিকল্পনা করে ডিসেন্ট্রালাইজ করেছে। হ্যাঁ, এটাকে এখন ডিসেন্ট্রালাইজ করতে হবে। করলে পরে ঢাকার দিকে চাপটা কমে যাবে, অন্যথায় আমরা উই আর মাল্টিপ্লাইং দি প্রবলেম। এটা একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে ওভারঅল ঢাকার যে বুড়িগঙ্গার যে বিষয়টা আপনি বললেন, উনিও বলল, সেটা আমি যেটা বলি সেটা হচ্ছে একটা হলো দূষণের কারণে লোকজন নদীতে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, কেউই যায়। ন্যাচারালি আমার পরিবারকে নিয়ে আমি একটা অস্বাস্থ্যকর পরিবেশে গিয়ে কেন যাব, আমাকে তো আকর্ষণ করতে হবে। সুতরাং এইখানে কিন্তু আমি যেটা পরিসংখ্যান দিই সেটা হচ্ছে অ্যাবাউট 35% কন্টামিনেশন হয় থ্রু ট্যানারি। খুবই সৌভাগ্যের কথা যে ট্যানারি সাভারে চলে যাচ্ছে, অলরেডি ইনফ্রাস্ট্রাকচার ইজ রেডি এবং এটা ফাইনাল পর্যায়ে কিছু শিফটও হয়েছে। সুতরাং আমাদের 35% কিন্তু এখানে আমরা অ্যারেস্ট করতে পারবো। আর বাকি 15% হচ্ছে ওয়াসা রিলেটেড প্রবলেম, যেটা গৃহস্থলী যত হিউম্যান বর্জ্য যেগুলো নদীর মধ্যে ডাইরেক্টলি নিষ্কাশিত হচ্ছে। এখানে আমাদের ওই ইয়েতে নারায়ণগঞ্জের দিকে একটা পাগলাতে একটা STP সুয়েজ ট্রিটমেন্ট আছে, কিন্তু এটাও পুরোপুরি কার্যকর না। সুতরাং ঢাকার চতুর্দিকে কোঅর্ডিনেটেড ওয়েতে অনেকগুলো STP আমাদের করতে হবে, যেটা নিয়ে আমি জানি 2025 এর একটা টার্গেট ওয়াসার আছে, যেটা হলে পরে এই 15% আপনার বর্জ্যটাকে অ্যারেস্ট করা সম্ভব হবে। এবং দেন বাসা বাড়িতে যে আপনার সেপটিক ট্যাঙ্ক নাই, সরাসরি কানেক্টেড, এগুলো অনেকগুলো প্রবলেম এখানে জড়িত, এবং মানুষের মানসিকতা একটা বিরাট ব্যাপার। দেন আসেন অবশিষ্ট যে 60% ওয়েস্ট কন্টামিনেট করে নদীকে, সেটা কোথা থেকে হচ্ছে? এই যে বললাম সমস্ত কিছু ঢাকা কেন্দ্রিক, সেইখানে আমাদের কেমিক্যাল ফ্যাক্টরি, মেডিসিন ফ্যাক্টরি, টেক্সটাইল ফ্যাক্টরি, যত ধরনের ফ্যাক্টরি অল আর অ্যারাউন্ড দ্য রিভার। এবং পৃথিবীর কিন্তু সভ্যতা গড়ে উঠেছে নদী এবং সমুদ্র ঘিরে, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। সুতরাং নদীকে বাদ দিয়ে কোনো ডেভেলপমেন্ট হবে না, বাট নদীকে রক্ষা করার দায়িত্ব। কিন্তু দুঃখজনক হচ্ছে, আমি ঘুরে দেখেছি, এই যত এই 60% ওয়েস্ট যাচ্ছে ডাইরেক্টলি নদীতে, সেই কলকারখানা অধিকাংশ কি করছে, আমি বলবো না সবার নাই, অধিকাংশরই কিন্তু STP থাকলেও অ্যান্ড দে হ্যাভ এ বাইপাস। এবং যখন ইন্সপেকশনে যাবেন তখন দেখবেন যে ট্রিটমেন্ট হচ্ছে, এবং ইন্সপেকশন হচ্ছে না, তখন বাইপাস চলে যাচ্ছে, সরাসরি বর্জ্য যাচ্ছে। সুতরাং এখানে আমি মনে করি যে যারা ব্যবসা বাণিজ্য করেন, আপনাদের মাধ্যমে আমি রিকোয়েস্ট করতে চাই যে নদী না বাঁচলে আমরা কেউই বাঁচবো না। নদী হচ্ছে লাইক ইউর ভেইনস অ্যান্ড আর্টারি ইন দি এন্টায়ার কান্ট্রি। এই শিরা উপশিরা রক্ত যে প্রবাহিত হচ্ছে আমাদের সুস্থভাবে, সেটা যদি প্রবাহিত না হয়, আপনি তো ইউল কলাপস, ইউর বডি উইল কলাপস। সো আমাদের দেশ উইল কলাপস আনটিল অ্যান্ড আনলেস উই ক্যান প্রোটেক্ট আওয়ার রিভার। সুতরাং এই যে আর্টারি অ্যান্ড ধমনী, এগুলোকে প্রোটেক্ট করতে হবে উইথ দ্য রিভার সিস্টেম। এগুলোকে না করা পর্যন্ত, আমাদের মানসিকতার পরিবর্তন না করা পর্যন্ত, ব্যক্তি পর্যায়ে এবং গোষ্ঠী পর্যায়ে এবং শিল্প যারা নিয়ে ভাবেন এবং করেন তাদের পর্যায়ে যদি এটা, এবং ইমপ্লিমেন্টেশন, আমাদের রুলস অ্যান্ড রেগুলেশনের কিন্তু কোনো অভাব দেখি না আমি। ইমপ্লিমেন্টেশনটার জায়গায় গিয়ে আমরা একটু দুর্বল। সেখানে যদি জোরভাবে ধরা যায় এবং মানসিকতা পরিবর্তন করা যায়, আমি মনে করি ঢাকার বুড়িগঙ্গা উদ্ধার করা বা নদী পরিচ্ছন্ন করা কোনো বিষয়। আপনি দেখেন অধিকাংশ যে সমস্ত ফ্যাক্টরির STP বা ETP নাই, তাহলে আপনি বাধ্য করেন ওদেরকে, এনফোর্সমেন্টটাকে হতে বাধ্য, তাই না? যখনই আপনি প্ল্যান দেন, সেই প্ল্যান পাস হইতেই বাধ্য। এবং প্রত্যেকটা ফ্যাক্টরি করার আগে বাধ্যবাধকতা রয়েছে, পরিবেশ মন্ত্রণালয়ের ছাড়পত্র নিতে হয়, এবং ছাড়পত্রে বলা থাকে যে হি হ্যাজ ETP, এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট।
এবং না থাকলে সে তো ওই ফ্যাক্টরি করার যোগ্যতা নাই, তাহলে সে চালাচ্ছে এগুলো কিভাবে? হচ্ছে কি করে? চালাচ্ছে কিভাবে? সুতরাং এখানে পরিবেশ মন্ত্রণালয়ের একটা বিরাট ভূমিকা আছে, যেখানে বিআরডব্লিউটি এর জুরিডিকশন নাই। এখানে আমাদের ল এনফোর্সিং এজেন্সিজ যারা এখানে ইনভলভ, পুলিশ প্রশাসন, ডিসি, আপনাদের যারা এখানে আদার অর্গানাইজেশন, কারণ আপনার পলিউশনটা তো হচ্ছে ল্যান্ড সোর্স থেকে, দেন ইট কামস টু দ্য রিভার, এবং নদীতে সরাসরি হচ্ছে নদীর মধ্যে না, পলিউশন হলে দেন ব্লেম কামস টু দ্য বিআরডব্লিউটি। বিআরডব্লিউটি কি করছে? এই জুরিডিকশন তো বিআরডব্লিউটি এর না। এখানে একটা কোঅর্ডিনেটেড ওয়েতে উনি যেটা বললেন যে একটা সমন্বয়ের দরকার। এখানে দেখেন ওয়াসা, আমাদের দুইটা সিটি কর্পোরেশন, ঢাকা সিটি নর্থ এন্ড সাউথ, তারপরে আমাদের পৌরসভা আগে ছিল, এখন তো সিটি কর্পোরেশন হয়ে গেছে, দেন পানি উন্নয়ন বোর্ড, বিআরডব্লিউটিএ, তারপরে আমাদের পরিবেশ মন্ত্রণালয়, এবং যারা ফ্যাক্টরি করেন এবং যারা চালান শিল্প এবং ইউজার্স, এভরিবডি ইজ ইনভলভ। সবাইকে সমন্বিতভাবে এই কাজটা অবশ্যই করা দরকার। আমি একটা তথ্য দিই আপনাকে, আপনি এর আগে যেটা প্রাসঙ্গিক বলছিলেন, এই যে আমাদের বুড়িগঙ্গা ওয়াটারফ্রন্ট প্রজেক্ট নিয়ে যেটা সিটি কর্পোরেশন থেকে বলা হলো, আমাদের ঢাকার চতুর্দিকে বিগত 5 বছরে উল্লেখযোগ্য কিছু অবদান আমরা রেখেছি, স্পেশালি দখল মুক্ত করার জন্য। প্রায় 5747টা স্থাপনা উচ্ছেদ করেছি, যেখানে প্রায় 390 একর জমি কিন্তু উদ্ধার হয়েছে। এবং অতীতে যেটা হতো, উদ্ধার করে আমরা কিন্তু চলে আসতাম। তারপরে এখন আমাদের স্ট্র্যাটেজিটা কি? স্ট্র্যাটেজি হচ্ছে উদ্ধার করে সঙ্গে সঙ্গে আমরা কিন্তু প্রকল্প করছি। যেমন আমাদের সদরঘাট কেন্দ্রিক যে কাজটা হয়েছে রিসেন্টলি লাস্ট 6 মান্থে, এটা হয়েছে যে আমাদের প্রায় 2.5 কিলোমিটার আমরা উচ্ছেদ করে 5তলা বিল্ডিং পর্যন্ত আমরা ভেঙে ওখানে আমরা নিজস্ব অর্থায়নে প্রায় 17 কোটি টাকা খরচ করে 2.5 কিলোমিটার আরসিসি রাস্তা করলাম, এবং তারপরে একটা ব্যাংক প্রোটেকশন করলাম, রেলিং করলাম, এবং 250টা দোকান ওখান থেকে উচ্ছেদ হলো। ইতিপূর্বে উচ্ছেদ করে চলে আসলে আবার দখল হতো, এখন কিন্তু আপনি কি সদরঘাটে দাঁড়ালে নদী দেখবেন। অর্থাৎ করা সম্ভব, এটা করা সম্ভব কমিটমেন্ট থাকলে। তবে এখানে করতে গিয়ে আমাদেরকে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে। 4টা মামলা হয়েছে, এবং 1 কোর্টে মামলা হলে আরেক কোর্টে মামলা স্টে হয়ে যায়, এরকম ঘটনা ঘটেছে। আমাকে ব্যক্তিগতভাবে কোর্টে গিয়ে দাঁড়াতে হয়েছে ফর কন্টেম্পট অফ প্রসিডিংস। এগুলো কিন্তু খুবই একটা ঝামেলাপূর্ণ একটা বিষয় জড়িত উদ্ধার করতে গিয়ে, কিন্তু আমরা করেছি এটা। এবং যে সমস্ত জায়গায় আমরা প্রকল্প করতে পারছি না শর্ট টার্মে, সেখানে আমরা বনায়ন করছি। আপনি কাজপুরে গিয়ে আজকে দেখেন, কাজপুরে ব্রিজের উপর দাঁড়ালে দুই পাশে আপনি সবুজ চত্বর দেখবেন। এটা কিন্তু মানে 1 বছর আগেও ছিল না, বালুর বাণিজ্য ছিল। এগুলো গ্রিন জোন করা হয়েছে। এবং আমরা 2টো ইকো পার্ক ইতিমধ্যে করেছি। ডিসেম্বরে আমরা ঢাকা এবং নারায়ণগঞ্জকে উপহার দিব ইনশাআল্লাহ। এটা আগামী মাসে মাননীয় মন্ত্রী উদ্বোধন করবেন। এবং আরো 3টে পার্ক ঢাকার চতুর্দিকে, নারায়ণগঞ্জ ছাড়াও আমাদের কাশপুর, টঙ্গী এবং আমাদের বসিলা জায়গায় আমরা আরো 3টা ইকো পার্ক করব উদ্ধারকৃত জায়গায়। সুতরাং এগুলো কিন্তু একটা প্ল্যান্ড ওয়েতে আগাচ্ছে। আমি মনে করি আমাদের সঙ্গে জনগণের একটা সম্পৃক্ততা দরকার, অ্যাওয়ারনেস দরকার। মানুষের বোঝা উচিত যে নদী না বাঁচলে আমরা বাঁচবো না, এবং নদীকে দখল করা একটা অপরাধ। এবং শিল্পে যারা জড়িত, শিল্পপতি বা বিজনেসম্যান যারা আছেন, এবং জনগণ যারা নদীর পাড়ে বাস করেন, এই নদী দখলের প্রবণতা থেকে পিছিয়ে আসতে হবে। এখন আপনার, উনি তো ওনার আশাবাদের কথা পাশাপাশি উনি যেটা করেছেন বলছেন, আপনার আশাটা কি সিটি কর্পোরেশনের দক্ষিণের? আমরা যেটা আমরা মনে করি সেটা হচ্ছে যে বর্তমান সরকারের সময়ে অনেক সাফল্য আসছে, বিশেষ করে এই নদী রক্ষা এবং দূষণ নিয়ে। যেমন আমি বলতে পারি যে মাননীয় নৌ পরিবহন মন্ত্রী মহোদয় সভাপতিত্বে একটা টাস্ক ফোর্স রয়েছে, নদী রক্ষা কমিশন রয়েছে, বিআইডব্লিউটিএ, তারা কিন্তু প্রতিনিয়ত এই ইভিকশন কার্যক্রম করছে। এবং যেটি উনি বললেন যে এটাকে সাস্টেনেবল করা, যাতে আবার পুনরায় দখল না হয়ে যায়, সেজন্য কিন্তু কাজ করা হচ্ছে। এখন এটাকে ধরে রাখার জন্য যে প্রক্রিয়াগুলো এবং দূষণ না হওয়ার জন্য, সেটা হচ্ছে মূল ব্যবস্থা, যে তার সঙ্গে যে সমস্ত সংস্থা রয়েছে তাদেরকে একযোগে কাজ করা। কারণ নাগরিকরা তো সুবিধা চায় যে আমি সুন্দর রাস্তা দিয়ে হেঁটে যাব, নদীর পাড় দিয়ে হেঁটে যাব, সুন্দর একটা পরিবেশ পাবো। সেই পরিবেশ অন্তত নির্মল বাতাসটা নেওয়ার জন্য বাতাসটা নদীর পাশে যেতে চায়। হ্যাঁ, নদীর পাশে যেতে চায়, এবং সেটা সম্ভব। ঢাকা শহরে কিন্তু এটা অসম্ভব নয়। যেটি বললেন যে হাতির ঝিলে হয়তো এখন পরিবেশ কিছুটা খারাপ হয়েছে উনি বললেন, কিন্তু এটা আবার যেহেতু এটাকে রক্ষা করা গিয়েছে, এবং সেটা রক্ষা হয়েছে বিভিন্ন ওয়াকওয়ে এবং রাস্তা করার জন্য। এবং এই ঝুঁকিপূর্ণ যে সমস্ত পার্ট রয়েছে সেগুলো দ্রুত ওখানে ওয়াকওয়ের ব্যবস্থা করা, যাতে করে ওখানে দোকানপাট দখল সেটা না হয়। সেটা যে ডিপার্টমেন্টই করুক, বিআইডব্লিউটিএ করুক, সিটি কর্পোরেশন করুক, অথবা নদী আমি বলবো যে ওয়াবদা করুক, যেই করুক, পানি উন্নয়ন বোর্ড করুক, কাউকে না কাউকে এটা এগিয়ে আসতে হবে। জেলা প্রশাসককে, ঢাকা শহরে যেমন খাল যেগুলো ছিল, আপনি তো এখন ঢাকা শহরে খাল দেখবেন, খাল নাই সব,
সবই ভরাট হয়ে গেছে, সেগুলোকে একটা পুনরুদ্ধারের ব্যবস্থা করা, যে কারণে জলাবদ্ধতা ঢাকা শহরে হচ্ছে, যে এই খালগুলান দিয়ে আগে পানি যেত, সেই খালগুলান আমরা রক্ষা করতে পারছি না। তো এই সকল ডিপার্টমেন্টেরই কিন্তু দায়িত্ব রয়েছে এই কাজগুলান করার। এখন সিটি কর্পোরেশনের কাছে মানুষের প্রত্যাশা এবং আবেদন নিবেদনটা বেশি থাকে। কোনো সমস্যা হলে তারা মনে করে যে সিটি কর্পোরেশনই তো এই সমাধানটা করবে। ট্রাফিক জ্যাম হলেও বলে যে হয়তো রাস্তার সমস্যা আছে, সেখানে সিটি কর্পোরেশনের একটা ভূমিকা রয়েছে। নদীর পাড় দিয়ে যখন সে হেঁটে যেতে পারে না, যখন বাধার সম্মুখীন হয়, সে নদীটা দেখতে পারে না, সেটাও সিটি কর্পোরেশনের কাছে চলে আসে। তো স্বাভাবিক কারণে আমরা সকল ডিপার্টমেন্টকে নিয়েই কিন্তু আমরা গত জুন মাসেও একটা সভা করেছি, যে নদী রক্ষা, দূষণমুক্ত করা এবং দখলমুক্ত করা। তার জন্য সিটি কর্পোরেশনের যে করণীয় যে দিকগুলেন রয়েছে, বিশেষভাবে পাড়গুলেন সুরক্ষা করা এবং দখল যাতে না হয়, যেগুলেন দখল রয়েছে সেগুলেন মুক্ত করা, এবং সেই জনগণের পাবলিক প্লেসটাকে সৃষ্টি করার জন্য আমাদের প্রকল্প নেওয়া হয়েছে। এবং আমরা আশা করি যে পাইলট আকারে হলো সিটি কর্পোরেশন এই ভূমিকা রাখতে পারবে। এক মিনিট বলতে পারবেন নি আপনি? হ্যাঁ, না, একটা হলো শেষ যদি আপনি সিম্পল, আমরা দখল উচ্ছেদ যেটা আমরা করছি সেটাকে ধরে রাখার ওনারা যে জিনিসগুলি বলছেন, সেই জিনিসটি কিন্তু চাইলে করা সম্ভব এবং এটা ধারাবাহিক ভাবে করতে হবে। আর আমি আগে যে কথাটা বলেছিলাম যে পানিশমেন্ট ছাড়া কিন্তু পৃথিবীতে কোনো দেশে কোথাও কোনো কিছু আপনি স্থায়ীভাবে প্রয়োগ করা সম্ভব হয় নাই। পানিশমেন্টের মাধ্যমে কিন্তু মানুষজন আপনার আস্তে আস্তে সুস্থ চিন্তাতে চলে আসে, শৃঙ্খলার মধ্যে আনার একটি রাস্তা পৃথিবীর সব জায়গাতেই। এবং আমরা কোরআনের পাতা খুললেও কিন্তু পানিশমেন্টের কথা বলা হয়েছে, রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট প্যারালালি গোস। এখন আমরা যদি এই কোঅর্ডিনেশন, যেটা চেষ্টা চলছে আমাদের সবগুলি প্রতিষ্ঠানের, আমরা যদি কোঅর্ডিনেটেড ওয়েতে মুভ করতে পারি এবং কোঅর্ডিনেশনে যদি টপ লেভেলের মানুষগুলি যদি বসে, ঢাকাকে কিন্তু বিশ্বের দরবারে একটি সবচেয়ে সুন্দর শহরে পরিণত করা সম্ভব। বলে আরেকটা কথা বলবো, শুধু যদি ঢাকার উন্নয়ন করেন তাহলে ঢাকা হবে পৃথিবীর ভিতরে নিকৃষ্টতম জায়গা, কারণ সারা বাংলাদেশ থেকে লোক ছুটে আসবে ঢাকায়। সেই জন্য ঢাকাকে উন্নয়ন করার পাশাপাশি উনি যে কথাটি বলেছেন ডিসেন্ট্রালাইজ করা এবং বিভিন্ন ডিভিশনাল হেডকোয়ার্টারগুলি, ডিস্ট্রিক্টগুলিকে উন্নয়ন করা এবং ঢাকার সাথে সহজ যোগাযোগ ব্যবস্থা করা, যাতে একটি লোক ঢাকায় আসবে, সকালবেলা আসবে, সারাদিন কাজ করবে, রাত্রে চলে যাবে। এই কতগুলি জিনিস যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমরা ঢাকাকে অন্য একটা জায়গায় নিয়ে যেতে পারবো। আর আমি বুড়িগঙ্গা নিয়ে একটি কথা বলবো, যেটা উনি একটু আগে শুরু করেছিলেন। আমাদের আরেকটি ঐশ্বর্য সৃষ্টিকর্তা আমাদেরকে দিয়েছে, প্রচুর বৃষ্টির পানি। বুড়িগঙ্গাকে যদি আমরা সুস্থ অবস্থায় আনতে চাই, ম্যাক্সিমাম 2.5 থেকে 3 বছর সময় লাগবে। 3টি বৃষ্টির মাধ্যমেই আমরা এটার পলিউশন কিন্তু রিমুভ করতে পারি, যদি ওই সব পলিউশনগুলি আমরা বন্ধ করতে পারি। এবং এই পলিউশন বন্ধ করার জন্য এই সব ইন্ডাস্ট্রি এবং বিভিন্ন প্রতিষ্ঠান যেখানে আছে সেখানে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নিতে হবে। আমরা এমনও ইন্ডাস্ট্রি পেয়েছি, আপনি শুনলে আশ্চর্য হবেন, মাটির 20 ফিট 15 ফিট 20 ফিট নিচে দিয়ে নদীর মাঝখানে তারা পাইপ নিয়ে রেখেছে। আপনি খালি দেখবেন নদীর মাঝখানে বুদবুদ করছে, কিন্তু কোন ইন্ডাস্ট্রির আপনি জানতেও পারবেন না। এই এগুলির কঠোর শাস্তি দিতে হবে। কঠোর থেকে কঠোরতম শাস্তির মাধ্যমে আমরা ঢাকা শহরের চেহারা, নদীর চেহারা এবং দেশকে অন্য এক পর্যায়ে নিয়ে যেতে পারব। শেষ মিনিটে আপনার আবেদনটা কি? না, আমি আবেদন বলবো, জাস্ট একটি সংযোগ করতে চাই। ঢাকার চারদিকে নদীর সঙ্গে তো আরেকটা গুরুত্বপূর্ণ সংযোগ ছিল, যেটা ছিল ওল্ড বুড়িগঙ্গা চ্যানেল বা আদি বুড়িগঙ্গা চ্যানেল নামে পরিচিত। কামরাঙ্গী চর থেকে, এটা অরিজিনালি ধলেশ্বরী থেকে প্রবাহিত। ধলেশ্বরী অংশটা কিন্তু এখন বসিলা থেকে যে অংশটা ছিল প্রায় 7 কিলোমিটার, ওটা কিন্তু এখন দখল হয়ে ইভেন জায়গাগুলো কিন্তু বরাদ্দ হয়ে গিয়েছে এবং এরকম লোকজন কিন্তু ওখানে খাজনাও দিচ্ছে। এবং গেলে দেখবেন ওখানে আমাদের শিকদার মেডিকেল থেকে ম্যাটাডোর কোম্পানির অনেকগুলো ফ্যাক্টরি, যেখানে রাস্তা হয়ে গেছে, একটা লোহার পুল আছে কামরাঙ্গী চরের পরে, ওখানে গেলে পরে আর নদীর চিহ্নই খুঁজে পাবেন না। এটাকে উদ্ধার করার জন্য একটা সিদ্ধান্ত টাস্কফোর্সে হয়েছে এবং একটা জরিপও সম্পন্ন করে এটা কোর্টে জমা দেওয়া হয়েছে। আমার বিশ্বাস এটা খুব সিরিয়াসলি হ্যান্ডেল করতে পারলে হাতিঝিলের মতো এই নদীটা উদ্ধার করা সম্ভব। তখন আমাদের এই নদীর প্রবাহটা কিন্তু উনি যেটা বললেন বেড়ে যাবে। আর একটা যে শেষ কথা আমি যেটা বলতে চাই সেটা হলো, সমস্ত কিছু নিয়ে আমাদের এই যে নদীর দখল এবং দূষণ, যেটা আমাদের একটা আজকে টপিক ছিল, সেই টপিকটা আসলে হ্যান্ডেল করা মানে এত সহজ না। টেমস রিভার ক্লিন করতে লেগেছে প্রায় 30 ইয়ার্স বা মেবি মোর দেন দ্যাট। আমাদের অনেক উদাহরণ আমরা পাবো, কিন্তু আমাদের একটা সমন্বিতভাবে আমার মনে হয় একটা মাস্টার প্ল্যান করে বা পরিকল্পনা করে যদি একটা সুন্দর একটা প্রকল্প করা যায় উইথ বেসড অন স্টাডি,
আমাদের কিন্তু বুড়িগঙ্গা নিয়ে ক্লিনিং এর জন্য কোনো স্টাডি এখন পর্যন্ত নাই। জলবায়ু পরিবর্তন ফান্ডের নামে একটা স্টাডি কথা ছিল, এটা কিন্তু সম্পন্ন হয়নি। সুতরাং স্টাডি করে পরিকল্পনাটা আগালে, সবগুলো স্টেক হোল্ডারকে নিয়ে কোঅর্ডিনেট ওয়েতে আগালে আমার মনে হয় বুড়িগঙ্গা ক্লিন করা ইজ নট এ আচ্ছা, আমাদের সময় শেষ হয়ে গেছে। আপনাদেরকে ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।